বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায়াবস আছেন রাজনৈতিক পর্যবেক্ষক বিশ্লেষক সালেহ আহমেদ টিটা। আমার ডানে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর তৌহিন মালিক। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। আমরা এই অনুষ্ঠানে বহুবার গত 12 বছর ধরেই প্রায় রাজনৈতিক সংস্কৃতি নিয়ে অনেক সময় কথা বলেছি। অনেক সময় বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি এর নিম্নগামিতা এবং এই জায়গাটা একটা প্রধান বিষয় হিসেবে উঠে সেই যে নিম্নগামিতার প্রধান একটি অন্যতম কারণ অনেকে বলে মনে করেন যে রাজনীতিবিদদের অতি কথন একটা বড় সমস্যা এখানে। সো এটিকে আপনারা কিভাবে দেখেন? সালামেটিটা যদি শুরু করেন। ধন্যবাদ। রাজনৈতিক নিম্নগামিতা আর অতি কথন দুইটা কথাকে আমি এক করতে গেলে আমার মনে হয় দর্শক শ্রোতা কনফিউজ হয়ে যেতে পারে। কারণ রাজনৈতিক নিম্নগামিতা এটা এত প্রকট রাজনৈতিক সংস্কৃতির, আমি সংস্কৃতির মধ্যে যাচ্ছি না, আমি তার প্রধান একটি বিষয় অনেকে কারণ হিসেবে মনে করেন। আমি নিম্নগামিতাটা আলোচনা দাবি রাখি বা নিম্নগামিতার একটা এক্সপ্রেশনস হচ্ছে এই অতি কথন। হ্যাঁ, রাইট, ইয়েস। মানে রাজনৈতিক নিম্নগামিতা আলোচনা যদি আমরা করতে চাই তাহলে রাজনৈতিক নিম্নগামিতা আলোচনাটাই আমার কাছে আজকে মুখ্য হয়ে দাঁড়াবে। বাট এনিওয়ে, আমি প্রথমেই আমরা অতি কথনই থাকি আজকে। চ্যানেল আই এর অগণিত দর্শক শ্রোতা দেশ এবং বিদেশের সকলকে শুভেচ্ছা। তৃতীয় মাত্রার যে আলোচনায় আমরা বসেছি, এই আলোচনায় আমি নিম্নগামিতাকে এক্সপ্রেস করব এইভাবে যে রাজনীতিটা আজকে এমন একটা জায়গায় ঠেকে গেছে যেটাকে রাজনীতি বললে অ্যাবসলিউটলি ভুল হবে। আমাদের দেশের, আপনার এখানে একটা অনুষ্ঠানে যেমন আমরা দেশপ্রেমিকের সংজ্ঞা নিয়ে আলোচনা করেছিলাম যে দেশপ্রেমিকের সংজ্ঞাটাকে কি হবে। দেশপ্রেমিকের সংজ্ঞা বলতে আমরা যা বুঝি, আর দেশপ্রেমিক নিয়ে যে কমেন্ট হয়েছিল লন্ডনে, সেই কমেন্ট তো আমরা তো কনফিউজ ছিলাম। সেই একই কনফিউজ রাজনীতির নিম্নগামিতার তো একটা, সব কিছুরই তো একটা লিমিটেশন থাকে, সব কিছুরই একটা জায়গা থাকে। সেই জায়গাটা রাজনীতি যখন রাজনীতিবিদদের বাইরে চলে যায়, রাজনীতি যখন ব্যক্তিকেন্দ্রিক হয়ে যায়, রাজনীতি যখন মানে ব্যক্তিকেন্দ্রিকই শুধু না, মানে এতদিন ছিল ডাইনাস্টি বেস থেকে এটা এখন একক ব্যক্তিকেন্দ্রিক। আমার এক প্রিয় সাংবাদিক সেটাকে উনি বলেছিলেন এটা গোষ্ঠীকেন্দ্রিকও বলেন, একটু ব্যক্তিকেন্দ্রিককে না বলে, কারণ ওই ব্যক্তিকে ঘিরে যে গোষ্ঠীটা আছে সেই গোষ্ঠী, আপনি এই গত কয়েকদিন আগে নিউজ পেপারে একটা লিড নিউজ ছিল যে গোষ্ঠীকেন্দ্রিক। তো ব্যক্তিকে যখন গোষ্ঠী আটকে ফেলে চারদিকে এবং তারা যদি রাজনীতিক না হন, তখন আপনি রাজনীতিকের নিম্নগামিতাই বা কি বলবেন, উচ্চগামিতাই কি বলবেন, স্ট্যান্ডার্ডই কি বলবেন, তখন তো সেইটা রাজনীতি থাকে না। তখন যেটা হয় সেই জিনিসটাই বাংলাদেশে এখন প্রিভেল করছে। তারা কোনো কিছু তোয়াক্কা করেন। কিন্তু আপনি অতিকথনের কথা বললেন, আপনি তখন তো তাকে কথা বলতে হবে, তাকে লাইমলাইটে আছে, সে তো রাজনীতিক না, তাকে তো চেনে না কেউ, যাকে কেউ চেনে না, যাকে কেউ জানে না, সে তখন কি করে? আমি সুরঞ্জিত সেনগুপ্তর একটি রেফারেন্স দিই আপনার এখানে। সুরঞ্জিত সেনগুপ্ত বাবু যখন প্রথম সংসদে নির্বাচিত হয়ে গেলেন, তো উনি একমাত্র আমাদের ৭৩ স্বাধীন বাংলাদেশ, হ্যাঁ, তাহলে উনি একমাত্র ব্যক্তি ছিলেন যে ওনার দল থেকে একাই ইলেক্টেড হয়েছিলেন। তো উনি কোন রকমই কোনো পাত্তা পাচ্ছিলেন না সংসদে উনি স্পিকারও কাছেই পাত্তা পাচ্ছিলেন না। তো উনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদদের কাছে গেলেন, তো কি করি, আমি তো কোনোভাবেই কোনো কিছু করবে, তুমি পিছনের সিটে গিয়া দাঁড়াইয়া চিল্লা খাবা, তুমি স্টেট চিৎকার করবা এবং এমন কিছু করবা যেটা সংসদে কেউ করে না। তো উনি তাই করা শুরু করলেন এবং তাই দেখে তাকে ঠিকই বঙ্গবন্ধু ডেকেছিলেন। এই যে সিন ক্রিয়েট করা তার মানে কি, এই যে অতিকথনও একটা সিন ক্রিয়েট করার একটা অংশ। এই অতিকথনের আর একটা রেফারেন্স আপনাকে আমি দেবো, একটা দিলাম বাবু সুরঞ্জিত সেনগুপ্তর, আরেকটা কথা দিলাম আমার এখনো মনে পড়ে, জিয়াউর কি বলে এরশাদ আন্দোলনের শেষ দিকে, না, জিয়াউর রহমানের রিজিমের শেষ দিকে কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেছিলেন জিয়াউর রহমানের আমলে। এরশাদ তখন ক্ষমতা নেন অবস্থা। তখনকার বর্ষিয়ান রাজনীতিকরা, আজকে যারা রাজনীতিতে আছেন কিন্তু আজকে অতিকথন যারা বলছেন তারাই লিড দিচ্ছেন, রাজনীতিকরা লিড দিচ্ছেন না। সেই বর্ষিয়ান রাজনীতিকরা তখন তারা বলেছিলেন ডুবন্ত জাহাজ থেকে
যদি কোনো ইঁদুর নদীতে লাফ দেয় সেই ইঁদুর কি বাঁচে? তো এই অতিকথন যারা করছেন আজকে, যে রেফারেন্সে আমাদের অতিকথন হচ্ছে, উই আন্ডারস্ট্যান্ড, আই বিলিভ আমাদের দর্শক শ্রোতারাও জানেন যে অতিকথন কোথার থেকে এসছে। সেই আমেরিকার থেকে শুরু হয়ে সেটা বাংলাদেশ পর্যন্ত এসছে, এবং এর মাঝখানে আমি আরও বলেছিলাম এরকম অতিকথন আরও আসতেছে সামনে, যেগুলো অনেক বিব্রতকর হবে এবং যেগুলোকে সরকারের জন্য অ্যাবজর্ব করা আরও ডিফিকাল্ট হবে। আর এই 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 প্রসঙ্গটাই আসলে এত জটিল একটা প্রসঙ্গ। আমার কাছে মনে হচ্ছে আপনার এখানে আরেকবার একটা আলোচনায় আমি বলেছিলাম, যখন ওই যে বিভিন্ন ঘটনাগুলি ঘটছিল, আমি বললাম যে ওয়েবের মতো একের পর এক আসতেছে, একের পর এক আসতেছে। এই অতিকথন, এই রাজনীতির নিম্নগামিতা, এই রাজনীতির ইনস্টেবিলিটি, যেটা মেজর প্রবলেম এই মুহূর্তে দেশের অন্য কিন্তু আর কোনো তেমন কোনো প্রকট সমস্যা নাই। আমাদের সমস্যাটাই শুধু রাজনীতির জায়গায় আটকে রয়েছে। আমি গর্ববোধ করি বাংলাদেশকে নিয়ে, আমি কোনোভাবেই কাউকে ডিজার্টেড করতে চাই না, আমি কোনোভাবেই আমি যে সবাইকে আমি আশাবাদ শোনাতে চাই যে বাংলাদেশ সঠিক পথে আছে, এক্সেপ্ট দিস রাজনীতিহীন রাজনীতিবিদ। ডক্টর মালিক। জি, যেভাবে আপনি বললেন যে অতিকথনের মাত্রা এবং সাম্প্রতিক সময়ে অতিকথনের পরিণামও আমরা দেখছি, যে এমনি তো আমাদের রাজনীতিতে আমরা আশা করছি যে একটা গণবিস্ফোরণ হবে, কিন্তু বিরোধী দল কিংবা অন্যান্যভাবে কিন্তু এটা চোখে পড়ছে না। কিন্তু দেখেন সরকারের ভেতরের যে বিস্ফোরণ ঘটছে, এটা কিন্তু জনবিস্ফোরণের চেয়ে ভয়ানক হচ্ছে। যে দেখেন কদিন আগে এইচ.টি. ইমাম সাহেব যে কথাটা বললেন, সাংঘাতিক বিষয় বললেন, যে সেখানে পুলিশ প্রশাসন, মোবাইল কোর্ট, এগুলাকে উনি রিক্রুট করেছেন ইলেকশনের আগে। 500 উপজেলায় উনি কিন্তু রিক্রুট দিয়েছেন, যারা উনার ভাষায় যে তারা বুক পেতে নিয়েছে ছাত্রলীগের ছেলেরা। এই যে প্রধানমন্ত্রীকে জড়িয়ে উনি যে কথাটা বললেন, এটা তো আমাদের সাংবিধানিক ভিত্তিকে কাঁপিয়ে দিয়েছে। যে সংবিধান অনুযায়ী আপনার পাবলিক সার্ভিস কমিশন সেখানে মেধার ভিত্তিতে হবে, কিন্তু এখানে এইচ.টি. ইমাম যেটা বললেন যে কোটা পদ্ধতি করলেন এবং 100% ছাত্রলীগ কোটা, তাহলে তো আপনি পাবলিক সার্ভিস কমিশনটাকেই অস্তিত্বকে চ্যালেঞ্জ করছেন। এবং ইলেকশন কমিশনকে যেভাবে উনি বলছেন আমরা যেভাবে রিক্রুট করেছি এবং তারা যেভাবে বুক পেতে নিয়েছে, সেখানে তো আপনি ইলেকশন কমিশনকে ইমামাচল কমিশন বানিয়ে ফেলেছেন। যে ইলেকশন কমিশনের পার্ট 7 অফ দ্য কনস্টিটিউশনের কোনো অস্তিত্বই নেই। এটা তো সাংবিধানিকভাবে শুধু সংবিধান লঙ্ঘন করেননি, বর্তমান সংবিধানের 7 কতে উনি রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন। এবং শুধু তাই না, উনি যেটা বলছেন যে ওই সময়ে উনি যেভাবে নীল নকশা করেছেন ওনার কথা অনুযায়ী, কারণ সেই সময় ইলেকশনের ইমামতি তো উনি করেছেন, নির্বাচনের ইমাম তো উনি ছিলেন, কারণ ইলেকশনের আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান উনি ছিলেন। এবং উনার ইমামতিতে যে নির্বাচনটা হয়েছে সেখানে অনেক হত্যা হয়েছে, অনেক মানুষ মারা গেছে, অনেক জ্বালা পোড়া হয়েছে। এটা যদি তার নীল নকশার মধ্যে থাকে, তাহলে তো ওনাকে অ্যারেস্ট করে এখন রিমান্ডে নেওয়া উচিত, যে ওনার থেকে তথ্য বের করা উচিত যে আপনি কি কি পরিকল্পনা করেছিলেন, না হলে এত মানুষ কিভাবে মারা গেছে। উনি তো ইমাম সাহেব তো শুধু নিজের জুব্বাই খুলেননি, এতে উনি কিন্তু দলকে বিবস্ত্র করে দিলেন। এই যে কথার যে পরিপ্রেক্ষিত, এই কথা মানুষ কথা বলে না, যে কথায় আছে যে গাছের শত্রু লতা, মানুষের শত্রু কথা। এই কথার শত্রুতা এমন হয়ে গেছে, এখন উনি সাংবাদিক সম্মেলন করে বলছেন যে না, আমার সাংবাদিক দোষ দিচ্ছেন যে আমার কথাকে খণ্ডিত করা হয়েছে। দেখেন, হাতির দাঁত একবার বের হয়ে গেলে সেটা ঢোকানো যায় না। একটা কথা যখন বের হয়ে যায়, এটাকে তো রিটার্ন করার কোনো সুযোগ নেই। এটা 2014 সন, এখানে 100টার মতো মিডিয়া এটাকে রেকর্ড করেছে। এটা আপনাদের যে কোনো আর্কাইভে গেলেই এটাকে আপনি এখনো ইউটিউবে আপলোড করলেই এটাকে পাবেন। তো এই যে তার প্রেক্ষিতে যে জঞ্জাল তারা সৃষ্টি করছে, অর্বাচীনের মতো, এখন অর্বাচীন শব্দটাও জুড়ে গেছে আমাদের রাজনীতিতে, যে অর্বাচীন দেশে অর্বাচীনময় কথাবার্তা, আমরা সবাই এখন অর্বাচীন সাগরে ভাসছি। যে এই যে কথাবার্তা তো খেয়েও তারা হারিয়ে ফেলেছে। যে একটা বাচ্চা ছেলে তার দাদাকে জিজ্ঞেস করছে যে দাদা তুমি বিয়ে করেছো? তো এরকম কথাবার্তা বলছে আমাদের। দেখেন কদিন আগে অর্থমন্ত্রী বললেন যে ঘুষকে এখন উনি বলছেন যে এটা অবৈধ কিছু না, কিন্তু ঘুষ তো আমাদের ধর্মীয়ভাবে হারাম, এবং আমাদের রাষ্ট্রের আইনে ফৌজদারি একটা দ্বন্দ্বযোগ্য অপরাধ, ওটাকে উনি বলেছেন স্পিড মানি, যে ঘুষ ছাড়া আমাদের চলেই না, এমন এক বাস্তবতা। তাহলে উনি আগামী অর্থ বছরের বাজেটে একটা ঘুষ বরাদ্দ করুক, ঘুষ বাজেট করুক, কিংবা একটা আপনার স্পিড মানি রেগুলেটরি কমিশন করুক, যে ঘুষ কোন পদ্ধতিতে, কি প্রকারে, কি আকারে দিবে, এটার চাহিদা কি থাকবে, বাস্তবতা কি থাকবে। আর
যারা সাধারণ মানুষের তো ঘুষ দেওয়ার সামর্থ্য নাই। আপনার কাছে পয়সা আছে, আপনি কাজ করিয়ে নিচ্ছেন, আমার তো নাই, আমি কোথায় যাব? তাহলে আমাদের জন্য, যাদের সঙ্গতি নেই, তাদের জন্য একটা সুদমুক্ত স্পিড মানি লোন প্রকল্প করা উচিত। কিছু তো একটা করা উচিত। আপনি একটা বৈধতা দিবেন সরকারের, আর কোনো ফাউন্ডেশন দিবেন না। সবচেয়ে ভয়ানক যে কথাটা বললেন, যেমন দেখেন কদিন আগে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী, ওনার নাম প্রমোদ মানকিন, ওনার কেউ চিনত না, কারণ ওনার যে মন্ত্রী রয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী মহসিন আলী, উনি এমন সেলিব্রিটি হয়ে গেছেন, সেখানে কিন্তু প্রতিমন্ত্রীকে কেউ চেনে না। এখন উনি চিন্তা করেছেন যে মহসিন আলীকে মারার জন্য তার চেয়ে বড় একটা কথা বলতে হবে, এবং তার সব কথার বাঘ এই মন্ত্রীদের কাজই হচ্ছে যে গালাগালিজ করা, আর কিছু না। তো উনি তখন বললেন যে না, যে জয় বাংলা না বলবে তাকে দেশ থেকে বের করে দেওয়া হবে। সাংঘাতিক কথা। জয় বাংলা না বললে দেশ থেকে বের করে দিবে। তাহলে আমাকে সব কথা বলার পর আল্লাহ হাফেজ না বলে আপনার সাথে এখন জয় বাংলা বলতে হবে দেশে থাকতে হলে? আমি ওকালতি করতে হলে সমস্ত পিটিশন আরজি লেখার পর আমাকে জয় বাংলা বলতে হবে, না আমি দেশে থাকতে পারবো না? সেটি তো আর আপনি বলেনি যে আপনি আল্লাহ হাফেজ বলবেন না, আপনি কথা বলছি জয় বাংলা দিয়ে শুরু করলেন, আল্লাহ হাফেজ দিয়ে শেষ করলেন। উনার চোখে গ্যাস্ট্রিক হয়েছে। মানুষের পেটে গ্যাস্ট্রিক হয়, উনার চোখে গ্যাস্ট্রিক হয়েছে। উনি সংবিধান সপ্তদশ সংশোধনী হয়নি এখনো, কিন্তু সপ্তদশ সংশোধনীর অনুচ্ছেদ উনি বলে দিয়েছেন যে অনুচ্ছেদটা হবে যে যাহারা জয় বাংলা না বলিলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে থাকিবার জন্য যোগ্যতা অর্জন করিবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে, তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে তো থাকতে হলে যদি আপনার জয় বাংলা বলতে হয়, যোগ্যতা থাকতে হয়, তাহলে আপনি সংবিধান সংশোধন করেন। আর উনি আগেই তো এটা বলে ফেললেন। অ্যাকচুয়ালি আসলে হয়ে গেছে কি, দেখেন দিন দিন কিন্তু সাপের সংখ্যা কমে যাচ্ছে, মানুষের সংখ্যা বাড়ছে। সাপ কমে যাচ্ছে মানেটা কি? যে মানুষের ভেতরটা কিন্তু সাপময় হয়ে যাচ্ছে। এই যে মানুষকে ছোবল দেয়া, মানুষকে কটাক্ষ করা, তির্যক ভাষায় গালাগালি করা, এ কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতির ইদানিং সময়ে ভয়ঙ্কর অপরাধ। একজন আরেকজনকে যেভাবে দংশন করছে, এটি কি আপনি একদিকেই দেখছেন? না, দুই দিকে, সমস্ত দিকে। এটা একটা রেফারেন্স যা আসলো সেটি একদিকেই, আমি যেটা বলছি দুদিক থেকেই, যেটা বলছি সব দিকে আলোচনাটা নিয়ে আমি দায়িত্বশীলদের কথা বলছি, যারা সরকারে আছেন। দেখেন সাপ তো বিষাক্ত না, আমরা সাপকে বলি বিষধর, আবার খাবার জিনিসকে বলি বিষধর না। সব সাপ বিষধর নয়, যেগুলো হয় সেগুলোকে আমরা বলি বিষধর। কিছু বিষধর, কিছুর মধ্যে বেশি বিষ। খাবার যেটা থাকে, খাওয়াকে কিন্তু আমরা বিষধর বলি না, বিষাক্ত বলি। কিন্তু বিষধর এবং বিষাক্ত একসাথে শুধু এক জায়গায় পাওয়া যায়, সেটা হচ্ছে আমাদের নেতাদের মুখে। তারা মনের ভিতরের বিষটাকে একসাথে করে বিষধর এবং করে যখন ছোবল দেয়, তখন কিন্তু তার দলেরও শুধু একা ক্ষতি হয় না, দেশের জন্য একটা ভয়ানক বিপদ আসে। এই যে তারা যেভাবে দংশন করছে এবং রাষ্ট্র ব্যবস্থাকে নিয়ে যেভাবে তারা হাসি ঠাট্টা মস্করা করছে, ইভেন ডেমোক্রেসিকে নিয়েই আজকে যেভাবে ডেমোক্রেসিকে যে পর্যায়ে নিয়ে আসা হয়েছে এক দলের মধ্যে, এটার একটা সাইকোলজিক্যাল দিক রয়েছে। এইভাবে যে দেখেন আজকে জাতীয় পার্টির দুটা গ্রুপের নেতৃত্বে কিন্তু প্রধানমন্ত্রী দিচ্ছেন। এরশাদ সাহেবের সংসার পর্যন্ত ভেঙে গেল। কোন সংসার? এরশাদের দাম্পত্য সংসার, রওশন এরশাদ একদিকে চলে গেলেন, উনি একদিকে আছেন। অনেকদিন থেকে আলাদা বাসায় থাকছেন, স্বামী স্ত্রী যদিও আলাদা। জাসদের অর্ধেক অংশই বৈজ্ঞানিক সমাজতন্ত্র বাদ দিয়ে এখন বৈজ্ঞানিক বাকশালে জয়েন করে বসছে। দিলীপ বড়ুয়াদের এখন সাম্যবাদী দলে এখন বোধহয় ভবঘুরের মতো আগের মতো অবস্থায় চলে গেছে। হেফাজতকে, যাও হেফাজত ছিল, তাকেও শাপলা ফুল দেখিয়ে রক্তকরবী হাতে দিয়ে ছেড়ে দিল। জামাত ইসলামের কথা আছেন, জামাত ইসলামের অর্ধেক জেলে, অর্ধেক ঘর ছাড়া পলাতক অবস্থায় আছে। বিএনপির অনেক নেতার সম্পর্কে বলা হয় যে তারা দিনে বিএনপি করে, রাত্রে আওয়ামী লীগ করে। সেটাই বলছি যে অর্ধেক দিনে বিএনপি করে, রাত্রে আওয়ামী লীগ করে, এরকমও আছে। তাহলে সরকার যেটা চেষ্টা করছে যে শুধু আপনি আইন পাশ করে বাকশাল না, আপনি এমনভাবে একদলীয় শাসনটাকে পাকাপোক্ত করে ফেলেছেন এবং একটা বৈজ্ঞানিক বাকশাল, বৈজ্ঞানিক সমাজতন্ত্র যারা করেছিল, বঙ্গবন্ধুকে হত্যা করতে চেয়েছিল, ট্যাঙ্কের উপরে নাচানাচি করেছিল, চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছিল, তারাই কিন্তু আজকে বৈজ্ঞানিক সমাজতন্ত্র ছেড়ে বৈজ্ঞানিক বাকশালের সবচেয়ে বড় প্রবক্তা। এই যখন অবস্থা, তখন আপনি ভাষা কিন্তু সবাই এখন ভাষা দিয়েই একে অপরকে আঘাত করতে চাচ্ছে, কারণ তাদের রাজনৈতিক শক্তি এবং রাজনৈতিক জনগণের প্রতি যে বিশ্বাস, এটা কিন্তু একেবারেই তারা এটা থেকে দূরে সরে এসছে। তারা মনে করে যতদিন আমি ক্ষমতায় থাকবো সেটাই আমার একমাত্র শক্তি। কিন্তু দেখেন, ডেমোক্রেসি ইজ নট ইম্পর্টেন্ট জিল্লুর ভাই, ডেমোক্রেসি ইজ নট ইম্পর্টেন্ট, বাট
ডেমোক্রেসি ইজ এভরিথিং, ডেমোক্রেসি হলো সবকিছু। এই যে সবকিছু ডেমোক্রেসিকে তারা যেটা মনে করছে যে ডেমোক্রেসি আমরা 5 বছর পর দিতে পারলেই তো হয় একদিন, তারপর আমরা 5 বছর যা খুশি করি। দেখেন, একটা সন্তান বছরে একদিন মা দিবস করে, কিন্তু একটা মায়ের জন্য কিন্তু প্রতিদিনই সন্তান দিবস। জনগণেরও কিন্তু এক্স্যাক্টলি সেম। তাদের জন্য শুধু 26শে মার্চ স্বাধীনতা দিবস না, প্রত্যেকটা দিনই স্বাধীনতা দিবস, প্রত্যেকটা দিনই গণতন্ত্রের দিবস। আপনি একদিন আমাকে দিয়ে বলবেন স্বাধীনতা ধরিয়ে দিবেন, আমার জন্য তো প্রতিদিনই আমি স্বাধীনতা ভোগ করতে চাই, আমি গণতন্ত্র চাই, আমি কথা বলতে চাই, ভোট দিতে চাই। কিন্তু তারা যেভাবে আমাদেরকে মানে দাসের মতো করে ফেলেছে, যে আজকে কথা বললেই আপনি তথ্য প্রযুক্তি আইনে, সাইবার ক্রাইমে আপনি 7 থেকে 14 বছর জেল হয়ে যাবে। আগে একজন এলাকার জমিদারের বাসার সামনে দিয়ে গেলে ছাতা বন্ধ করে যেতে হতো এবং জুতা খুলে যেতে হতো, কারণটা হচ্ছে নাহলে বেয়াদবি হবে। এখন যিনি মারা গেছেন তার সম্পর্কেও কিছু বলা যাবে না, তার ছবিকেও ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে। শুধু তাই না, যারা আছেন, একটা বাদামওয়ালা সেও একটা কথা বলেছে, তারও বিরুদ্ধে থানায় ধরে নিয়ে গেছে। মসজিদে একজন ইমাম যে মোনাজাতে একজন সম্পর্কে বলেনি কথা, সেই জন্যই তাকে পুলিশ ধরে নিয়ে চলে গেছে। এমনিতে তো ধর্মীয় ভাবেও প্রয়াত মানুষদের নিয়ে কথাবার্তা না বলাই ভালো, তাকে শুধু জাতির পিতা বলা হয়নি দেখে। এই যে জমিদারি শাসন, এই মনোবৃত্তি থেকে তো বের হয়ে আসার নাম জন্যই তো আমরা স্বাধীনতা আন্দোলন করি। আহমেদ, ধন্যবাদ। আপনি অতি কথন, আমি ওই জায়গাটা আমার খুব এখন আসতে চাই। প্রথম তো নিম্নগামিতা জায়গাটাকে তো আমি, ওটা এমন ফ্ল্যাট হয়ে গিয়েছে, ওটা রাজনীতিবিদদের হাত থেকে ছুটে এমন জায়গায় চলে গিয়েছে, সেখান থেকে ফিরিয়ে আনতে হলে যে এই ধরনের একটা পাবলিক রিপালকেশন লাগবে। আমি এটা রেফারেন্সে একটা ছোট্ট বলি, যেমন দুর্নীতি। দুর্নীতি আমাদের কোথায় নাই? আমাদের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি নাই। দুর্নীতির দুটো রূপ। আমি গভীরভাবে চিন্তা করতেছিলাম আপনার এই অনুষ্ঠানের যখন ডাক পেলাম, তখন আমি ভাবলাম যে আপনি তো কোনোভাবেই বুঝতে দেন না, আপনি কোন পথে হাঁটবেন, কোন প্রশ্ন দিবেন, এটা তো বুঝতে দেওয়ার কোনো সুযোগই দেন না। এটা কি দুর্নীতি হবে, এটা কি সার্ক হবে? কারণ আমি যখন কথা বলছি তখন অত্যন্ত ইম্পর্টেন্ট ইস্যু আমাদের এই সাউথ এশিয়া রিজনের সার্ক সম্মেলন মাত্র 26 আর 27 নেপালে অনুষ্ঠিত হলো। সার্কের পূর্ববর্তী কত কিছুদিনে বাংলাদেশে যে কয়েকটা ঘটনা ঘটেছে, যেমন ভুটানের অ্যাম্বাসেডারের সাথে আমাদের প্রধানমন্ত্রীর একটা মিটিং হয়েছে এই কয়েকদিন আগে। তো সেখানে উনি প্রধানমন্ত্রী একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ভুটানের সাথে আমাদের যোগাযোগটা আরো বাড়ানো উচিত এবং আপনার কি বলে আন্তঃযোগাযোগ করিডোর বা যেটা বলে, সেটার জন্য আমরা জয়েন্টলি, যেটা আমরা পাইনি। এই প্রসঙ্গে যদি আপনি আসেন, ঠিক তার কয়েকদিন আগে আর একটা মেজর ইস্যু বাংলাদেশে গেল, যেটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না, ওটা আরো বেশি আলোচনার দাবিদার ছিল। যে আলোচনা ছিল আমাদের এক্স হাই কমিশনারদের একটা সামিট ছিল বাংলাদেশে। সেই এক্স হাই কমিশনার ভারত এবং বাংলাদেশের এক্সক্লুসিভলি। তো সেই সামিটে যে কথাগুলো উঠে এসছে, সেই কথাগুলো নিয়ে আরো অনেক অ্যানালাইসিসের দরকার ছিল, কারণ এগুলো রিলেটেড। সার্ক সামিটের আগে ওই অত ইম্পর্টেন্ট একটা ফোরামে এত ইম্পর্টেন্ট কথা হলো, সেখানে আমার খুব ইচ্ছা হয়েছিল যে ওইটার একটা আলোচনায় কেউ যদি সেই বিনা সিকরি সেই 96, 97, 98 এর কথাটা কেউ টানতো, যেই কথাটা খেসারত আজও আমরা দিচ্ছি। আজও যেমন ওই সামিটে যেমন রয়েছে তিস্তা চুক্তি অত সহজ হবে না, ওই সামিটেই কিন্তু আলোচিত হয়েছে। বিনা সিকরি সেই 96, 97, 98 অনবরত বাংলাদেশে বলে গিয়েছিলেন বাংলাদেশ নিড ওয়াটার ম্যানেজমেন্ট, বাংলাদেশ নিড ওয়াটার ম্যানেজমেন্ট। আমরা কেউ পিক করিনি কথাটা, পিক করিনি। সেই থেকে যদি আমরা আমাদের ওয়াটার ম্যানেজমেন্ট যদি আমি কি কথা পিসমিল হয়ে যাচ্ছে, যে কারণ আমি টেনে আনতে হচ্ছে, ওয়াটার ম্যানেজমেন্ট ইজ সাচ এ ইম্পর্টেন্ট থিং হিয়ার ইন বাংলাদেশ, যে আরো 10 বছর সামনে যদি আমি মাথায় রাখি, আমি এই মানে ভারত কি করবে ওই জন্য যদি আমি বসে থাকি, তাহলে আমার মনে হয় তার থেকে বোকামি বড় কিছু নাই। কারণ ভারত কি করবে, ভারতের সরকার পরিবর্তন হলে আমাদের দেশে যেরকম করে ভাবি, ভারত ওই ভারত না। ভারতের ফরেন পলিসি ফিক্সড, ওটা ভারতের সরকারের কোনো রোল নেই।
ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কি হবে সেটা মোদী সরকার আসলে চেঞ্জ হবে। যারা এই সমস্ত প্রবক্তা এবং যারা এই স্বপ্ন দেখছিলেন সেগুলো তো দুঃস্বপ্নে পরিণত হয়েছে, কারণ সেটা মোদী কোনো সরকারেরই সেই ক্ষমতা নাই। ভারত তার নেইবারিং কান্ট্রি সম্বন্ধে যেই ফরেন পলিসি এবং তার ডেস্কগুলো যেভাবে কাজ করে, আমি আমাদের নেইবারিং কান্ট্রির অন্যদের যতটুকু খবর নিয়েছি তাদের যে অবস্থা তার থেকে বাংলাদেশের অবস্থা অনেক খারাপ। আমাদের ওই যে পরিকল্পনা কমিশন আছে, পরিকল্পনা কমিশনে একটা জিনিস আছে, ডেস্ক, জাপান ডেস্ক, ইউরোপিয়ান ডেস্ক, এই ডেস্ক। সেই ডেস্কটা কি করে? সেই ডেস্কটা খালি আপনার ওই যে ঋণ, লোন, অনুদান ওইটা হ্যান্ডেল করার জন্য এরকম ডেস্ক আছে। কিন্তু পলিটিক্যালি হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট, বাংলাদেশের, আমি অনেকদিন যাবত থেকে এই কথাটা বলার চেষ্টা করতেছি যে বাংলাদেশের ফিক্সড একটা ডেস্ক করা উচিত যেটা ভারতকে নিয়ে ডিল করবে। আমাদের যদি ওরকম ফিক্সড ডেস্ক থাকতো তাইলে ডেস্ক থাকতো। সামিটের কথা বললেন, প্রায় একই সময় তো ভারতীয় গোয়েন্দাদের একটি দলও বাংলাদেশ সফর করে গেল। আমি আসছি, থ্যাংক ইউ। যে এই যে এবং দুদেশের জন্য অত্যন্ত বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়, বড় গুরুত্বপূর্ণ শুধু না, তাদের মধ্যে যে আলোচনা হয়েছে এবং তারা ওই যে আমরা শুনেছি যে সেই শীতল যুদ্ধের সময়, আমেরিকা রাশিয়ার যুদ্ধের সময় হটলাইন ছিল, দুই প্রেসিডেন্টের সাথে হটলাইন ছিল। আমরা বাংলাদেশে এবার কিন্তু সেটা এস্টাবলিশ হয়েছে, ভারত এবং বাংলাদেশের মধ্যে হটলাইন স্থাপিত হচ্ছে। তাদের সাথে ডিরেক্টলি তারা আপনার এক্সচেঞ্জ করতে পারবেন জঙ্গি সংক্রান্ত বিষয়। কিন্তু এখানে একটা জটিল বিষয় এবং ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাকে রেজ করতে চাই। আমরা জঙ্গি বিষয়টা আজকে বহুদিন যাবৎ জিও পলিটিক্যাল সিস্টেম ট্রান্সফারিংয়ে আমাদের এখানে আনার ব্যাপারে আজকে প্রায় 8-10 বছর হয়ে গেছে এটা নিয়ে একইভাবে আলোচনা হয়ে কাজ করে এখানে আসতেছে। এবং আমি একইভাবে আপনার এখানে এবং যে কোনো জায়গায় সব সময় সুযোগ করি, যারা যেই জায়গায় বসে বাংলাদেশে জঙ্গিবাদের কালচার হবে, জঙ্গিবাদ বাংলাদেশে ছড়িয়ে পড়বে স্বপ্ন দেখেন, তারা সিম্পলি বোকার স্বর্গে বাস করেন। বাংলাদেশ ওরকম দেশ না। বাংলাদেশ এমন একটা দেশ, একটা সমতল দেশ, সমভাষী দেশ। এই দেশে জঙ্গিবাদ যদি কারো করতে হয় তাতে সরকারের মদদ লাগবে, তাতে অন্য কোনো শক্তিশালী দেশের মদদ লাগবে। আদার দেন জঙ্গিবাদের নিজস্ব শক্তিতে বাংলাদেশে জঙ্গিবাদ হবে এই কথা যদি বলে, আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম আপনার এই অনুষ্ঠানে, আমার সাথে এখানে বসুক, তার সাথে আমি যে কোনো প্রকারের ডিবেট করতে প্রস্তুত উইথ ফ্যাক্টস অ্যান্ড ফিগার। বাংলাদেশে জঙ্গিবাদ আনয়ন করতে হলে, বাংলাদেশকে জঙ্গিবাদ রাষ্ট্র হিসাবে এস্টাবলিশ করতে হলে তাতে ডাইরেক্টলি কোনো দেশের ইনভলভমেন্ট থাকতে হবে, তাতে ডাইরেক্টলি বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সির ইনভলভমেন্ট থাকতে হবে, এবং যেই সরকারের এবং যেই নীতি থাকে সেগুলির ইনফ্লুয়েন্স ওই জঙ্গিবাদে থাকবে। সাধারণ মানুষ দিয়ে সাধারণভাবে বাংলাদেশে জঙ্গিবাদ যদি কেউ বলার চেষ্টা করে তারা দুঃস্বপ্নের মধ্যে বাস করে, এক। আর 2 নম্বর, যারা এনআইএ যারা এসে গেলে এইখানেই আমি এই কথাটা বলতে চাচ্ছি, আমরা কে না জানি মাওয়িস্ট প্রবলেমে ভারত বিপর্যস্ত। এবং আপনার ইন দি স্প্যান অফ লাস্ট 7-8 ইয়ার মাওয়িস্ট, ওরা প্রথম ছিল 60টা স্টেটে, তারপর 35টা স্টেটে, এখন তারা মোটামুটি ভারতের 70% ছড়িয়ে গেছে মাওয়িস্ট প্রবলেম, এবং দ্যাট ইজ অ্যাকুইট প্রবলেম ফর ইন্ডিয়া। আমরা চাই না কোনো দেশে, আমার নেইবারিং কান্ট্রিতে কোনো প্রবলেম থাকুক, এটা আমরা চাই, আমি চাই না, এবং বাংলাদেশও চায় না আমার দেশেও কোনো প্রবলেম থাকুক, সেটা চাইবেন। এবং এই সংক্রান্ত আমাদের একটা চুক্তিও স্বাক্ষরিত হয়েছে যে আমরা কেউ কারো ভূমি কাউকে ব্যবহার করতে দেব না। আমি যদি এখন প্রশ্ন তুলি, বর্ধমানে যে বিস্ফোরণ হয়েছে, প্রথম দিকে বলা হয়েছিল সেই তারা বাংলাদেশি, পরে ওই এনআইএ রিপোর্টেই তদন্তেই বেরোয়েছে না তারা বাংলাদেশি না। যে ভদ্রমহিলা সুজেনা নাম ধরা হয়েছে তার কতটুকু ক্যালিবার আপনি বোঝেন? আমি যে বললাম যে এগুলির সাথে কোনো রাষ্ট্র, শক্তিশালী রাষ্ট্র, শক্তিশালী এজেন্সির ইনভলভমেন্ট ছাড়া এগুলি সম্ভব না। তার কারণ আমি বলি, সুজেনার মতো একটা মেয়ে, কতটুকু তার পড়াশোনা, সে বেড়ে উঠেছে কিভাবে, কিসের মধ্যে, সে নাকি ছক কেটেছে আমাদের দেশের একজন বর্তমান প্রধানমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীকে হত্যার ছক কেটেছে। সে কি বালখিল্য কথা! এই কথাগুলো যখন মিডিয়ায় আসে আমি স্ট্রেট ওয়ে আমি তাদেরকে বলতে চাই এর থেকে বালখিল্য আর কিছু হতে পারে না। এবং বাংলাদেশের মানুষকে যারা এইভাবে আন্ডারএস্টিমেট করে আমি তাদেরকে আবার সতর্কবাণী দিতে চাই, বাংলাদেশ নিয়ে খেলতে গেলে হাত পুড়ে যাবে। ডক্টর তুহিন মানিক, অনেকগুলো প্রসঙ্গ নিয়ে এসেছেন। সাল আহমেদ জি, আমি ওনার একটা প্রসঙ্গ আমি একটু নোট নিয়েছি। প্রথম প্রসঙ্গ উনি যেটা বললেন যে জঙ্গির বিষয়টা, যে
জঙ্গির বিষয়টা শুধু বাংলাদেশের একার না, এই সারা মুহূর্তে পৃথিবীরই সমস্যা। সারা পৃথিবীর একটা যেমন সমস্যা তেমন একটা আন্তর্জাতিক রাজনীতির একটা বড় অংশ। একটা সময় ছিল যে শীতল যুদ্ধের সময় এক ধরনের স্ট্র্যাটেজি ছিল, তারপর সেটা শেষ হয়ে যাওয়ার পর মানবাধিকার একটা বড় ইস্যু হয়েছে। মানবাধিকার কারণে বিভিন্ন দেশের উপরে আগ্রাসন চালানো হয়েছে। তারপরে এসছে যে না, জীবাণু অস্ত্র কিংবা জীবনঘাতী পারমাণবিক অস্ত্র তৈরির যারা প্রচেষ্টা চালাচ্ছে তাদের উপরে আক্রমণকে জায়েজ করা হয়েছে। তো এখন সমাজতন্ত্রের পতনের পর পুঁজিবাদী বিশ্বের যে এজেন্ডাগুলো ছিল, তারা এখন যেটা মনে করছে যে সমাজতন্ত্রকে যেরকম আমরা 90 বছরের মধ্যে আমরা শেষ করে দিয়েছি, যে মুসলিম যে ফিলিংসটা আছে, মুসলমানদের যে আপরাইজিংটা আছে, আমি জঙ্গিটা বলছি না, সেটাকেও একটা মতবাদের ভিত্তিতে জঙ্গিপনা করে এটার বিরুদ্ধে আমরা লড়াই করব। এবং এটা মূলত শুরু হয়েছে আমরা সবাই জানি 9/11-এর পর থেকে, যে তাদের একটাই ফর্মুলা ছিল, যদি তুমি আমার পক্ষে না থাকো তাহলে তুমি আমার শত্রু। যার ফলে আফগানিস্তানের কেসে পাকিস্তানকেও তাদের সহায়তা করতে হয়েছে। এটা ছড়াতে ছড়াতে আমরা চিন্তা করেছিলাম যে বাংলাদেশে আসবে কিনা, প্রশ্ন ওঠে না। বাংলাদেশে তো আমরা কোনোদিন বড় মাপের ওই রকম কিছুই দেখিনি, কিন্তু এখন খুব বিশ্ব বাস্তবতায় আমরাও এটার সাথে জড়িত হয়ে গেছি। কিন্তু দেখেন জিল্লুর ভাই, একটা খুব বাস্তবতা রয়েছে। সমাজতন্ত্র একটা আদর্শের নাম, এই আদর্শকে আপনি শেষ করতে পারেন 90 বছর 100 বছরে, কিন্তু ইসলাম তো কোনো আদর্শ না, এটা একটা ধর্ম। 1400 বছর ধরে লোক চেষ্টা করছে এটাকে ধ্বংস করার জন্য, এটার বিরুদ্ধচারণ করেছে। পৃথিবীর সৃষ্টি থেকে আদম আলাইহিস সালামের সময় থেকেও এটা পারেনি, এটা সম্ভব না। একটা আদর্শকে আপনি ধ্বংস করতে পারেন, একটা ধর্মকে পারেন না। এখন আসেন এটার সাথে জঙ্গিপনা। হ্যাঁ, আপনি তো তাদের স্ট্র্যাটেজিটা যে আপনি নিজের পক্ষে 10 জন লোক রাখবেন, বিপক্ষে আপনি 10 জন। ইসরায়েলের যে কৌশল, ইসরায়েল তাদের পক্ষে 10 জন লোক রাখে, বিপক্ষে 10 জন লোক রাখে। এই 10 জন তার বিপক্ষে বলবে যাতে অন্য কেউ না বলে, এবং এরা শুধু বলা পর্যন্তই থাকবে। তো এটা তো বিশ্ব পরিস্থিতিতে আমরা এমন এক নেটে আটকে গেছি এই মুহূর্তে। এটা উনি সঠিক কথাই বলেছেন যে আমাদের নেতৃত্বের একটা ক্যারিসম্যাটিক দিয়ে এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা শুধু নিজেদের মধ্যে মারামারি হানাহানি করে এটা করলে আমাদের নিজেদের ক্ষতি হবে। খুব বুদ্ধি করে আমাদের নিজেদের বাস্তবতা বোঝে, নিজেদের স্বার্থে এটাকে বের হয়ে একটা রাষ্ট্র, আমাদের একটা ঐক্যমতে আসতেই হবে, এই ক্ষেত্রে জাতীয় ঐক্যমতে। আদারওয়াইজ আমাদের ভূ রাজনৈতিক যে অবস্থানটা রয়েছে সেটার কারণে কিন্তু আমরা বড় ধরনের একটা হুমকির মধ্যে পড়ে যাব। হয় এই দেশ ইসরায়েলের মতো অবস্থা, প্যালেস্টাইনের মতো হয়ে যাবে, না হলে নেপাল কিংবা ভুটানের মতো হয়ে যাবে, না হলে আপনার লিবিয়া টিবিয়ার মতো, একটা সিরিয়ার মতো ভয়ঙ্কর অবস্থায় যাবে। তো আমাদের এখন চিন্তা করতে হবে যে আমরা কোন দিকে যাব। এটার জন্য একটা কনসেনসাস খুব জরুরি, নিজেদের প্রয়োজনে। আমি আবার ওনার প্রসঙ্গে আসি যে দেখেন যেভাবে গল্পগুলোকে ফাঁদা হচ্ছে, যে একজন মহিলা, বেসামরিক মহিলা, উনি কলকাতায় বসে, না উনি কলকাতায় বসে বাংলাদেশের সামরিক কু করতে চাচ্ছেন। কি রকম কথাবার্তা, মানে এটা কোনো সীমারেখাও নাই। আর দেখেন এনআইএ বাংলাদেশে এসছে কারণ বাংলাদেশে জঙ্গি আছে। তো বাংলাদেশে বেশি জঙ্গি আছে না পাকিস্তানে বেশি জঙ্গি আছে? তো ভারতের সাহস আছে ওখানে একটা গোয়েন্দা টিম পাঠিয়ে তদন্ত করার পাকিস্তানে? বাংলাদেশে কেন সাহস করে? আন্তর্জাতিক যে রীতি আছে তাতে তো হচ্ছে যেখানে ঘটনা ঘটে, যদি আমার দেশের কেউ ঘটে আমি সেখানে গিয়ে ইনভেস্টিগেশন করব যে ওখানে আমার দেশের কে আছে না আছে, আমি এটাকে তদন্ত করব। যাই হোক, তারা এখানে এনেছে, এটা কিসের সূত্রপাত এটা আল্লাহ পাকই হয়তো জানে। কিন্তু আমি যে বিষয়টা আপনি বলতে চাচ্ছি যে আমাদের এই মুহূর্তে একটা জাতির একটা এজেন্ডা খুব বেশি প্রয়োজন, আমাদের নিজেদের অস্তিত্বেই প্রয়োজন। দেখেন রবীন্দ্রনাথ একটা কথা বলেছে, যে রবীন্দ্রনাথ বলছে যে আমি একদিন ডাক বাংলোতে বসে আছি, হঠাৎ একটা কোত্থেকে একটা ষাঁড় ঢুকে গেল আমার বাগানে। এত সুন্দর বাগান ছিল, ষাঁড়টা হঠাৎ ঢুকে গিয়ে ফুলের বাগানকে তছনছ করে ফেললো। কিছু ফুল সে খেয়েছে, কিছু পা দিয়ে মারিয়ে দিয়েছে। রবীন্দ্রনাথ বলছেন ও তো একটা পশু, ও তো আর রং বোঝে না, ও তো আর সুঘ্রাণ বোঝে না, ওইটাকে খাবারই মনে করেছে। তা আমাদের সোসাইটি তো এমন, রাষ্ট্রীয় এমন আছে যারা এই জিনিসগুলোকে স্বপ্ন দেখে না, যাদের রং নেই গন্ধ নেই, তারা এটাকে খাবারই মনে করে। এই যে স্বপ্ন দেখার যে বিষয়টা, দেখেন মাকড়সা যা পারে আমরা তা পারি না। মাকড়সা স্বপ্ন দেখে, একটা জাল ঘর বনে,
আমরা কিন্তু তার স্বপ্নটাও ভাঙি, তার জাল ঘরটাও ভাঙি। যে এটা থেকে বের হয়ে আসার জন্য আমাদের একটা স্ট্র্যাটেজি দরকার হবে, যে আমরা কোন স্বপ্নে, এটা ভিশন 21 কিংবা ভিশন 41 বলে আমি আজীবন ক্ষমতায় থাকবো সেটা না, কিংবা সরকার দলের এমপির মতো ফুলের বাগান নষ্ট করার জন্য 5 জন ছাগলকে অ্যারেস্ট করে রিমান্ডে নিয়ে জেল গেটে জিজ্ঞাসাবাদ করবো না ছাগলদেরকে, কথার কথা। তো এই যে একটা অবস্থা দাঁড়িয়ে গেছে, এটা থেকে আমাদের বের হয়ে আসার জন্য যে জিনিসটা লাগবে, যে দলগুলোর মধ্যে আত্মশুদ্ধি লাগবে। যে দেখেন, একে খন্দকার যদি সত্য কথা বলে, তাকে এখন সরকারি দল বলছে একে খন্দকারকে করে দিয়েছে কে এ খন্দকার, যে কে এ খন্দকার। এখন সে যে উপসেনাপ্রধান ছিল সেটাও তাকে রাজাকার বানিয়ে দিয়েছে। যেখানে প্রধানমন্ত্রী নিজেই বলছেন যে আওয়ামী লীগের সবাইকে কেনা যায়, তো আওয়ামী লীগের নেতাদেরকে তো আমি তো দেখি না যে বিক্রয়.com-এ কেনা যায়। সবাইকে কেনা যায় না, তাকে বাদ দিয়ে, উনি বলছেন যে আমাকে বাদ দিয়ে সবাইকে কেনা যায়। তো বিক্রয়.com-এ তো আওয়ামী লীগের নেতাদেরকে কেনা যায় না। আমরা যেটা দেখেছি যে খন্দকার মোস্তাককে বিক্রি হয়, খন্দকার মোস্তাকরা আওয়ামী লীগের, এবং ইনু মতিয়ারা কেনা যায়। এটা তো একটা সাংঘাতিক এই দেশের জন্য। দেখেন, শুধু এই সরকারের দোষ দিলে হবে না, যে আমাদের রাষ্ট্র, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো হচ্ছে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপের দৈত্যের মতো। প্রদীপ যার হাতে, দৈত্য তারই নির্দেশ মানে। দেখেন, যে র্যাব বিএনপি করেছে, সেই র্যাব প্রতিষ্ঠা করে খালেদা জিয়া নন্দিত হয়েছেন, একই র্যাবকে ব্যবহার করে শেখ হাসিনা নিন্দিত হয়েছেন। তো এখন প্রতিষ্ঠানগুলোকে আমরা তৈরি করতে পারছি না, একটা জায়গায় নিয়ে আসতে পারছি না, যে যার ফলশ্রুতিতে জনগণ কিন্তু ইস্যুগুলাকে, আমি শেষ করে দিচ্ছি, জনগণ ইস্যুগুলাতে, মৌলিক ইস্যুগুলা থেকে জনগণ বিচ্যুত হয়ে যাচ্ছে। আপনি অতিকথন নিয়ে কথা বলছি, রাজনীতির অর্বাচীনতা নিয়ে কথা বলছি, কিন্তু জানুয়ারির 1 তারিখে আমার যে গ্যাসের চুলার মূল্য 450 থেকে 1000 টাকা হয়ে যাবে, এটা নিয়ে কথা বলছি না। কিন্তু 1000 টাকা, সেই প্রসঙ্গে যেতাম। জি, আপনি যদি অ্যালাউ করেন আমি এখন পরে বলবো। আমার মনে হয় একটু পরে আসি। মিস্টার সালেহ আহমেদ, ধন্যবাদ। এর মধ্যে আকার ইঙ্গিতে উনি গণতন্ত্রের প্রসঙ্গটা একাধিকবার নিয়ে এসেছেন, নির্বাচনের প্রসঙ্গটা নিয়ে এসেছেন, যদি আপনি অ্যাড্রেস করতে চান। আপনাকে নির্বাচনের প্রসঙ্গ, গণতন্ত্রের প্রসঙ্গ যদি আপনি টানেন, ইদানিংকালে খুব একটা জিনিস, আরো একটা জিনিস এটার সাথে অ্যাড হয়েছে, উন্নয়ন। যে উন্নয়ন দিয়ে আমরা গণতন্ত্রের যে ল্যাকিংটা, গণতন্ত্রের ল্যাপসটাকে আমরা ঢেকে দেব। কিন্তু আমাদের দেশের মিডিয়া এবং আমার সকলকে আমি অ্যাড্রেস করে সকলের কাছে আমি এটা নিবেদন রাখতে চাই, উন্নয়ন আর গণতন্ত্র এক জিনিস না। আইয়ুব খানের আমলে এই অঞ্চলে, আমাদের তৎকালীন পূর্ব পাকিস্তানে সব যা কিছু হয়েছিল তখন আইয়ুব খানে হয়েছে, এবং সেটা মার্শাল ল ছিল। তখন কি গণতন্ত্র ছিল? গণতন্ত্র ছিল না। আইয়ুব খানের পরে যতগুলো গণতন্ত্র এসছে, সেই গণতন্ত্রে আমাদের কি কি উন্নতি? গণতন্ত্র ছিল বুনিয়াদী গণতন্ত্র, বেসিক ডেমোক্রেসি, বেসিক এনিওয়ে। কিন্তু আমরা তো, আপনি ওনার ভাষায়, ওনার ভাষায়, কিন্তু এটা তো সর্বজন স্বীকৃত, সেটা মার্শাল ল ছিল। সেই মার্শাল ল ছিল কিসের জন্য, সেই আলোচনায় আমি না দেখি। আমাদের যেটা বক্তব্য হচ্ছে যে গণতন্ত্রের এলিমেন্ট তো অনেকগুলো। আমরা গণতন্ত্র মুখে ফেনা তেলে নেন্দুকদেরও কিন্তু সিকিমকে ডুবিয়ে দিয়েছিলেন গণতন্ত্র বলে। আমি সবিনয়ে আপনার অনুষ্ঠানে বলি, উনি যখন গণতন্ত্রের এই ফানুসটা ছাড়লেন সিকিমে এবং জনগণকে বোঝাতে চেষ্টা করলেন গণতন্ত্র মানে জনগণের দেশ, জনগণই সমস্ত ক্ষমতার মালিক, তো জনগণ কনফিউজড হয়ে গিয়েছিল। তো সেই লেন্দুকদের গণতন্ত্র আর পশ্চিমা গণতন্ত্র আর বাংলাদেশের গণতন্ত্র, কোনো গণতন্ত্রই তো এক না। গণতন্ত্রের কতগুলি মানে ফ্রেম আছে, এক একটা অর্থনৈতিক, আর্থসামাজিক কন্ডিশন এক একটা গণতন্ত্র, এবং এক একটা লিডারশিপ এবং ডাইনাস্টির উপরে ডিপেন্ড করে গণতন্ত্র ফ্লারিশ করে এক একটা দেশে এক এক রকম। আমাদের দেশে এখন যে গণতন্ত্র ফ্লারিশ করছে, এটাকে গণতন্ত্র বলে না, এটাকে সিম্পলি ফ্যাসিজম বলে। এটাকে গণতন্ত্রের সংজ্ঞায় যে সংজ্ঞায়িত করবে, আমি বিনীতভাবে তাকে বলবো যে ওই যে যেমন অনেকগুলো সংজ্ঞা বাংলাদেশের পাল্টে গিয়েছে, গণতন্ত্রের সংজ্ঞাও পাল্টে গিয়েছে। বাংলাদেশের এই মুহূর্তে একটি ইনক্লুসিভ ইলেকশন ছাড়া গণতন্ত্র নিয়ে যে কথা বলবে, সেটাকে গণতন্ত্র বলা যাবে না কোনোভাবেই। সেটাকে গণতন্ত্র, আই এম নট অ্যাট অল ইন্টারেস্টেড টু টক অ্যাবাউট এনিথিং অর টু ডিসকাস অ্যাবাউট এনিথিং অন ডেমোক্রেসি। হোয়াট ডাজ ডেমোক্রেসি মিন? শুধু একটি ইলেকশন, সেই ইলেকশনও তো আমি পাইনি। যদি ইলেকশনই গণতন্ত্রের অন্যতম প্রধান একটা উপাদান হচ্ছে একটা ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ ইলেকশন, সেই অন্যতম উপাদানটাও তো আমি পাইনি।
গণতন্ত্রের উপাদান হচ্ছে পরমত সহিষ্ণুতা, অ্যাবসেন্ট। গণতন্ত্রের একটা উদাহরণ হচ্ছে একটা ওয়েলফেয়ার কান্ট্রি, আমি সেটা পাই না। গণতন্ত্রের একটা শর্ত হচ্ছে গিয়ে আপনার একটা জাতীয় ঐক্য স্টাবলিশ থাকবে জাতির মূল বিষয়ে। আমি জাতির মূল বিষয় এখন পর্যন্ত ঠিক করতে পারলাম না। আমি জাতিকে ডে বাই ডে আমি দুইটা ভাগে ভাগ করে ফেলতেছি, এবং এই একটা জায়গায় আমি বারবার করে এসে হোঁচট খাই। বঙ্গবন্ধু যে জিনিসটা রিয়েলাইজ করেছিলেন এবং রিয়েলাইজ করার পরে তাকে কনফিউজ করে টোটাল কনসেপ্টটাকেই পাল্টে দিয়েছিল, সেই কনসেপ্টটাকে আবার এখন নতুন করে দিয়ে আমরা যেই পথ পেতে পারতাম, যেই সুযোগ আমাদের ছিল। আমি আপনার এখানে সবসময় এই যে দুই প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী এবং পূর্ববর্তী প্রধানমন্ত্রী, তাদের সম্বন্ধে আমরা অনেক ধরনের অনেক কথা বলি। আবার পাশাপাশি এই কথাটাও আমি বলি, এই দুইজনের হাতেই কিন্তু আসলে ক্ষমতা ছিল, এই দুজনেরই কিন্তু আসলে ক্যাপাসিটি ছিল বাংলাদেশকে সত্যিকার অর্থে একত্রিত করার, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অ্যাট দি সেম টাইম। এবং আমার এই কথাটা আপনি অবাক হয়ে যাবেন, একজন বিশ্বের একজন ইম্পর্টেন্ট ডক্টর, উনি রিসেন্টলি ফেসবুকে, সেই কবে আমি আপনার এখানে অনুষ্ঠানে এই কথাটা বলেছিলাম, সেটা রেফারেন্সে উনি একটা স্ট্যাটাস দিয়েছেন, বলছেন দ্যাট ইজ দি কারেক্ট। এরা দুজন যদি ইচ্ছা করতেন পারতেন, ইচ্ছা করবেন কোথার থেকে? ইচ্ছা করতে হলে আপনার ভিতরে জিনিস থাকতে হবে, এক। দুই নম্বর, বাইরের যেই শক্তিগুলো কখনোই চায় নাই, আমি বাইরের শক্তি বললাম, আমি অন্য আর বললাম না, আই বিলিভ আপনারা বুঝেছেন যে যারা চায় না, আমরা আমাদের মতো করে আমরা অলরেডি অনেক প্যারামিটারে তাদেরকে ছাড়িয়ে গিয়েছি, এবং তাদেরকে ছাড়িয়ে যেতে আমাদের কিছুই দরকার নেই, আমাদের শুধু রাজনৈতিক স্থিতিশীলতা। আমি আপনাকে বলি, রিসেন্টলি আমি যে সমস্ত ফোরামে যত আলোচনা যাই, বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন হবে যেইটা আপনার একটা আবহ তৈরি করবে একটা রাজনৈতিক স্থিতিশীলতার। একটা এই আবহটা তৈরি হলে বাংলাদেশ 6 মাসের মধ্যে যেই জায়গায় পুষবে, এই রাজনীতিবিদরা 10 বছরে সেখানে নিতে পারবে না। সিম্পলি বাংলাদেশ নিড ওয়ান ইনক্লুসিভ ফ্রি ফেয়ার ইলেকশন। আসবো আবার আপনার কাছে। ডক্টর তুহিন মালিক, আপনি জনগণের সমস্যার কথা বলছিলেন, যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি, গ্যাসের মূল্য বৃদ্ধি। আমি বলছি যে জনগণ যে মৌলিক প্রত্যাশা নিয়ে রাজনীতিবিদদের মুখের দিকে চেয়ে থাকে, আপনার সাবজেক্টে আসছি, সাবজেক্টটা হচ্ছে যে অতিকথন। এই যে অতিকথন এবং অপ্রাসঙ্গিকতা দিয়ে জনগণকে কিন্তু একটা ধোঁকা দেওয়া হচ্ছে আমাদের রাজনীতিতে, যে ইস্যুগুলাকে নন ইস্যু করে ফেলা হচ্ছে এবং নন ইস্যুগুলাকে ইস্যু করে ফেলা হচ্ছে। মৌলিক যে ইস্যুটা, ইভেন আমাদের মুক্তিযুদ্ধের ব্যাপারটাই দেখেন, যে আমাদের মুক্তিযুদ্ধে যে ইস্যুটা ছিল সবচেয়ে বড় ইস্যু, যে গণতন্ত্র, যদি সেদিন ইয়াহিয়া যদি আমাদেরকে ক্ষমতা দিয়ে দিত, আজকে মুক্তিযুদ্ধ হতো না, দেশ স্বাধীনও হতো না। সেই গণতন্ত্রই কিন্তু এখন নন ইস্যু হয়ে গেছে রাজনীতিতে, উন্নয়ন হয়ে গেছে ইস্যু। তো এই যে আমাদেরকে ভুলিয়ে রাখা হচ্ছে, এতে কিন্তু জনগণের প্রতিনিধিত্ব করার মতো কোনো শক্তি এখন দেখা যাচ্ছে না। কেউ চাচ্ছে ক্ষমতায় টিকে থাকতে, কেউ চাচ্ছে ক্ষমতায় আহরণ করতে। এই দেখেন, আমি যেটা বলছিলাম যে ওই বিদ্যুৎ, দেশে তো বিদ্যুতের দাম পর্যায়ক্রমে বাড়ছে, বিদ্যুৎ আর বিশেষ দূত, কখন কার মূল্য কমে বাড়ে এই দেশে একটা আশ্চর্য হয়ে গেছে। জি, তো এখন বিদ্যুতের যে ইভেন বিদ্যুতের যে ইউনিট এখন আছে, আমি কি সাধারণ মানুষ কি এটাকে বহন করার সামর্থ্য রাখি কিনা? চুলা যেটা একেবারে খাওয়ার, এটা তো গরিব একটা দেশের গরিব দেশের মানুষের কিন্তু এটা একটা অধিকার আছে যে কম মূল্যে গ্যাস পাওয়া, তাকে বেঁচে থাকার জন্য এটা সবচেয়ে এসেনশিয়াল। যে লোকটা বস্তিতে থাকে, তারও একটা চুলা, তার বাচ্চাকে স্কুলে পাঠিয়ে খরচ জুগিয়ে সে এই রান্নার জন্য এখন 1000 টাকা দিতে পারবে কিনা? দেখেন, এমনভাবে জনগণকে নিষ্পেষিত করা হচ্ছে ইস্যুগুলাতে। আমি আবার একটা এক্সাম্পলে যাই, দিয়ে আপনাকে জিনিসটা বোঝাবার চেষ্টা করি। যে দেখেন, যখন বিজ্ঞানীরা যখন এক্সপেরিমেন্ট করলো যে ব্যাঙকে আল্লাহ এমন একটা জন্তু হিসেবে তৈরি করলো, জীব হিসেবে, ওকে যেখানেই রাখে না কেন সে তার তাপমাত্রাটা তার শরীরের মধ্যে অ্যাডজাস্ট করার ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছে। অতিরিক্ত শীতের মধ্যেও সে অ্যাডজাস্ট করে নিতে পারে, গরমের মধ্যেও পারে। এখন বিজ্ঞানীরা চিন্তা করলো তাকে আমি তাহলে করি যে কত তাপমাত্রায় সে অ্যাডজাস্ট করতে পারে। তাকে একটা বড় জারের মধ্যে ডুবন্ত পানিতে ছেড়ে দেওয়া হলো এবং জারটা খোলা রাখা হলো যাতে ও বেরিয়ে আসতে পারে, এবং নিচে আগুন লাগিয়ে দেওয়া হলো, ফুটানো হচ্ছে পানি। যত ফুটানো হচ্ছে ব্যাঙটা তত নিজের শরীরের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছে। করতে 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 যখন 100 ডিগ্রি আসলো,
ব্যাংকটা অ্যাডজাস্ট করতে পারলো না, মারা গেল। তাহলে আপনি বলবেন যে অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির কারণে কি ব্যাংকটার মৃত্যু হয়েছে? না, ব্যাংকটার মৃত্যু হয়েছে, ব্যাংকের সুযোগ ছিল লাফিয়ে পড়ার, সে লাফিয়ে প্রাণটা বাঁচায়নি, অ্যাডজাস্ট করতে চেয়েছে। আমাদের জনগণের অবস্থা হয়েছে অ্যাডজাস্ট করছি আমরা। 100 ডিগ্রি আমাদের হয়ে গেছে যে আমরা 450 টাকা 1000 টাকা কিভাবে দিব জনগণ। এইরকম বিদ্যুৎ বিল, গ্যাসের বিল, আমাদের তো কোথাও বাড়িতে গেলে আমাদের খুন হচ্ছে, বাসায় থাকলে রাত্রেবেলা আমাদের খুন করা, বাইরে গুম করা হচ্ছে। আমাদের কোথাও যখন কিছু নেই, আমাদের তাপমাত্রা এমনভাবে বাড়িয়ে ফেলা হয়েছে, এখন জাম দিয়ে বের হওয়া ছাড়া, এখন জনগণ যদি বের হয়ে আসে পাত্র থেকে, তখনই কিন্তু পরিবর্তনটা ঘটবে। দেখেন, অনেকেই বলে যে পরিবর্তন কি করে আসবে, এত বড় সূর্য, সে কিন্তু আওয়াজ দিয়ে ওঠে না জিল্লু ভাই, প্রতিদিন উঠে, সে কিন্তু আওয়াজ ছাড়া উঠে যায়, উঠে যাবে। মনে করছে যে একটা পিঁপড়া যদি 10 তলা থেকে পড়ে, এই পিঁপড়া কিন্তু হেঁটে চলে যায়, সুন্দর হেঁটে চলে যায়। কিন্তু 10 তলা থেকে আমি আপনি একটা মানুষ যদি পড়ি, মৃত্যু নির্ঘাত। তার মানে এটা হচ্ছে যে যত বড়, তার পতনটাও তত মারাত্মক হয়। আমাদের ইতিহাসও তা বলে, রাজনৈতিক ইতিহাসও তা বলে। আর দেখেন, যখন অন্ধকার আসে, তখন কিন্তু নিজের ছায়াটাও কিন্তু নিজে থেকে সরে যায়। এই জন্য আপনি যদি মনে করেন যে জনগণের কোনো শক্তি নেই, রবীন্দ্রনাথ সুন্দর কথা বলেছেন, ছোটদের অবজ্ঞা করতে নেই। ছোটরা যখন বিক্ষুব্ধ হয়, তখন তারা জোট বাঁধে, আর যখন তারা জোট বাঁধে, তখন ছোটরা বড় হয়ে যায়, তারা ভয়ঙ্কর হয়ে যায়। জনগণকে নিয়ে মস্করা করা, জনগণের ভোটাধিকার নিয়ে মস্করা করা, গণতন্ত্র নিয়ে মস্করা করা, তাদের শক্তিকে নিয়ে মস্করা করা, এটা একটা ভয়ঙ্কর দিক। কারণ দেখেন, একটা ম্যাচের কাঠি, ডিসলাইয়ের কাঠি, একটা গাছ থেকে লক্ষ লক্ষ ডিসলাইয়ের কাঠি হয়। আর একটা ডিসলাইয়ের কাঠি দিয়ে আপনি লক্ষ লক্ষ বাগান পুড়িয়ে ফেলতে পারেন। আগুনের সেই শক্তিটা আছে। সাপ যখন বেঁচে থাকে, এই সাপ পোকামাকড় খায়, ওই সাপটাই যখন মারা যায়, এই পোকারাই কিন্তু এই সাপকে খায়। আর আপনি, মশাও কিন্তু মরে তার হাতেই যার রক্ত সে খায়। জনগণকে কখনো বোকা ভাবা, জনগণকে নিয়ে খেলা, এটা একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবে। যেটা দেখেন, আমি শেষ করছি শুধু একটা কথা বলে, শেষ প্রান্তে একটা কথা বলছি যে সরকার বলছে তার অনেক শক্তি, দেশি বিদেশি এবং আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্রও তার অত্যন্ত সবকিছু তার কন্ট্রোলের মধ্যে আছে। দেখেন, যখন বিপদ যখন আসে, এই সরকার একটা এক্সাম্পল আমি আপনাকে দিই। কিছুদিন আগে মুন্সিগঞ্জে পিনাক 6 একটা জাহাজ লঞ্চ ডুবন্ত হয়েছে। আজ পর্যন্ত রাষ্ট্রের সমস্ত শক্তি ব্যয় করে আজ পর্যন্ত সেই জাহাজের কোনো খোঁজই পেল না সরকার। যখন নৌকাডুবি হবে, এটা উদ্ধার করতে কয়েক যুগ লেগে যাবে। ধন্যবাদ। আমি আর কোনো নৌকাডুবি চাই না বাংলাদেশে। যে নৌকাডুবি প্রাণহানি ঘটাবে, আপনি কোন নৌকা মেইন করেছেন আমি জানি না, কারণ আপনি পিনাকের রেফারেন্সে বলেছেন। পিনাকিতে বহু প্রাণ ঝরে গেছে। আমি প্রাণ ঝরা বাংলাদেশে কোনো নৌকাডুবিতে আমি কোনো প্রাণহানি চাই না। আমি রক্তাক্ত বাংলাদেশ চাই না। আমি শান্তিময় বাংলাদেশ চাই। আমি সুন্দর স্বপ্নের বাংলাদেশ চাই। আমি একটা সুন্দর ভবিষ্যৎ চাই। আমি একটা গর্বিত বাংলাদেশ চাই। আমি একটা ওই বাংলাদেশ চাই যেই বাংলাদেশ সদর্পে সারা পৃথিবীতে দাপিয়ে বেড়াবে। যেমন আমার গার্মেন্টস সেক্টর সারা পৃথিবীতে এখন সেকেন্ড পজিশনে। যে এই যে একটা বিশাল চেঞ্জ, কাদের দ্বারা? মহিলাদের দ্বারা। এরকম আমাদের প্রত্যেকটা সেক্টর যেদিন এরকম করে আমরা নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 1-এ চলে যাব, আমি ওরকম বাংলাদেশের স্বপ্ন দেখি। এবং ওই স্বপ্নের অন্তরায় একটা মাত্র অন্তরায়, সেই অন্তরায়টা হচ্ছে পলিটিক্স। কারণ আমি ওর বাইরে অন্য কোনো গল্প, কিন্তু পলিটিক্স তো থাকতে হবে, পলিটিক্স ছাড়া তো দেশ চলবে না। আমি সেটাই তো বললাম, সেইটার একমাত্র অন্তরায় আমার দেশের এই অদূরদর্শী অপরাজনীতি, আমরা বলতে পারি। অপরাজনীতি, এই যে এটা দিয়ে শুরু। বাই দ্য ওয়ে, আপনি রিফর্মস নিয়ে একটু কথা বলতে চাইছি। জি। আমি আরো 1-1.5 মিনিটে যদি আপনি বলেন, আমি আশা পাকে আপনি শেষ করে দেবেন। আমি যেটা বলার চেষ্টা করছি, দেখেন আবারও এক্সাম্পল দিচ্ছি, কারণ এখন তো এক্সাম্পল দিয়ে বলাটা সুবিধা আমাদের আইনজীবীদের জন্য। দেশের যা অবস্থা, আমাদেরকে অবাঞ্ছিত করে দিয়ে, শহীদ মিনারে মারা যাওয়ার পরে নাকি আমার লাশ নিবে না, এখনো তো বেঁচে আছে। তো এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে দেখেন, জেব্রা, যে আল্লাহ একটা প্রাণী তৈরি করেছেন, এই জেব্রার গায়ে একটা সুন্দর রং আছে, ডিজাইন আছে। কিন্তু জেব্রা কি কখনো এটা খেয়াল করেছে তার গায়ের ডিজাইনটা এত সুন্দর? কিন্তু আমরা কিন্তু দেখি, আমরা কিন্তু মুগ্ধ হই, জনগণ কিন্তু দেখছে। আপনি আমার কাজ, উন্নয়ন বলি আর যাই বলি, ডিজিটাল বলি,
যেটাই বলি না কেন, জনগণ তাদেরকেই নির্বাচন করে, তাদের কাছেই নিজের সমস্ত কিছু সঁপে দেয়, মনে করে একটা স্বপ্নের জন্য সঁপে দেয় যে আমি আসলেই 10 টাকা কেজি চাল খাবো, আসলেই ঘরে ঘরে আমার চাকরি হবে, আসলেই আমার সন্তানটা নিরাপদে বাড়ি ফিরবে স্কুলে গিয়ে, আমি আসলেই নিরাপদে যান বাঁচিয়ে চলতে পারবো। কিন্তু এই জনগণের স্বপ্নটাকে কিন্তু আমরা বিভিন্ন নামে মুছে দিতে চাইছি। যখন আমি আপনি ছোট ছিলাম, আমাদের সময় কিন্তু পেন্সিল দেয়া হতো স্কুলে, কলম দেয়া হতো না, কারণ আমরা ছোট মানুষরা ভুল করলে ইরেজার দিয়ে এটাকে মোছা যেত। কিন্তু আমাদের রাজনীতিবিদরা দেখেন এখন তারা বড় হয়নি, এখনো তারা ইরেজার নিয়ে বসে থাকে, আর ইতিহাসের পাতাগুলা থেকে তাদের অপছন্দের জিনিসগুলাকে ইরেজার দিয়ে মুছে ফেলতে চায়। কিন্তু তারা ভুলে যায় সব লেখা কিন্তু কাঠ পেন্সিলে লেখা না। সালাম। ধন্যবাদ। আপনি তাকে খুব একটা চমৎকার জিনিস দিয়েছিলেন, রিফর্মসটা জেব্রায় চলে গেল। রিফর্মসটাই বাংলাদেশের সবচেয়ে বড় বেশি প্রয়োজন। রিফর্মসটা যদি আমরা করতে পারতাম, এবং করার জন্য কে করবে? আমার পলিটিক্স করবে না। আমি যে জায়গাটা ছিলাম সেটাকে আমি এখন রিফর্মসের সাথে অ্যাটাচ করব। আমার রিফর্মসকে করতে হবে কোন জায়গাগুলিতে? লেট আস বি ফোকাসড অন আওয়ার ওন স্ট্রেংথ। আমি জনগণের কাছে আবেদন করব আপনার অনুষ্ঠানের মাধ্যমে, এই যে ঘুণে ধরা রাজনীতি, আসুন আমরা এই রাজনীতিকে শুদ্ধ করার জন্য চাপ প্রয়োগের পন্থা বের করি। কি কি পন্থা বের হতে পারে? কারণ আপনি বলছেন তারা ভোটের রাজনীতি করে আর কোনো রাজনীতি করে না। রিফর্মস করতে হলে আমাকে রিফর্মস কোথায় করতে হবে? আমার পলিটিক্যাল সিস্টেমে রিফর্মস করতে হবে, আমার কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনগুলিকে স্ট্রেনথেন করতে হবে। প্রত্যেকটা কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনের জন্য আমার কতগুলি আপনার প্রিফিক্সড ফর্ম করে দিতে হবে এবং ক্রাইটেরিয়া করে দিতে হবে to adapt and the person and how to run the organ. আপনাকে সারা আগের থেকেই সমস্ত কিছু ফিক্স আপ করে দিতে হবে, হাউ টু কন্ডাক্ট এ ফ্রি ফেয়ার ইলেকশন, হুইচ ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড কোয়েশ্চেনেবল থিং হিয়ার ইন বাংলাদেশ। আমাদের বাংলাদেশে টিল টু ডেট কোনো ফ্রি ফেয়ার ইলেকশন বলতে আমরা যেটা বুঝি, সেই জায়গায় কোনো বিরোধী দলও না, সরকারি কেউ কথা বলতে চায় না। তা আমি মনে করি এই দাবিগুলিতে আমরা জনগণ যদি ঝাঁপিয়ে পড়ি, আমরা জনগণ যদি আজকে আওয়াজ তোলা শুরু করি, তাহলে এই রাজনৈতিক দলগুলো অবশ্যই তার কথা শুনতে বাধ্য হবে। আমি কোনো দলীয় আঙ্গিকে বলছি না। এই 28 তারিখে একটা ডাক এসেছে ঢাকায়, ডাক এসেছে দুর্নীতিকে না বলি। এই দুর্নীতিকে না বলি, আমি প্রত্যেকটি নাগরিকের কাছে আবেদন রাখবো যে আপনি যদি দুর্নীতির শিকার হয়ে থাকেন, আপনি যদি কোনো দুর্নীতির অভিজ্ঞতা থাকে, আসুন সরোয়ার্দী দুর্নীতির শিকার কে না বাংলাদেশে? তো আপনি যদি তাহলে আপনি যদি কথা না বলেন, তাইলে আপনি অন্য ভালো ডেমোক্রেসি আশা করেন না, ভালো ইলেকশন আশা করেন না। আর যদি ভালো দেশ আশা করেন, ভবিষ্যৎ বাংলাদেশ আশা করেন, আপনি যদি ভালো ইলেকশন আশা করেন, তাহলে আপনি সরোয়ার্দী উদ্যানে আসুন, আপনি প্রতিবাদ করুন, 1 ঘন্টা অবস্থান করুন। 30 সেকেন্ড। উনি যেটা বললেন যে এখন গণতন্ত্রের জন্য মানুষ যেটা হাহাকারটা করছে, যে সাধারণ জনগণ এখন কিন্তু অনেকটা পাগলের মতো গণতন্ত্রকে খুঁজছে, আর সরকার কিন্তু এই মানুষগুলোকে ছাগলের মতো দুর্ব্যবহার করছে, যে না 41-এ আসো, 21-এ আসো। কিন্তু এরাই কিন্তু একসময় এই জনগণকে গরুর মতো খুঁজবে, আর তখন এই জনগণটাই তাদেরকে বাদরের মতো নাচাবে। দর্শক, আমার অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় সম্পর্কে আপনি লিখতে পারেন ডাকে, ইমেইলে এবং SMS এর মাধ্যমে, এবং আমাদের ইন্টারনেট অফিসিয়াল ওয়েবসাইট, সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা 2টোয়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল ডক্টর তুহিন মালিক এবং মিস্টার সালাহ আহমেদ। এটা অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক, আমরা চাই না কোনো দেশের নেতা এবং জনগণের সঙ্গে বা রাজনীতিবিদদের সঙ্গে জনগণের সম্পর্ক এই গরু খোঁজাখুঁজির সম্পর্ক বা বাদন নাচানোর সম্পর্ক যেন না হয়, এটি আমরা কেউই চাই না। এবং সেটি যেখানে হয় সেখানে আসলে গণতন্ত্র থাকে না, এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়, এক ধরনের অস্থিরতা তৈরি হয়। এবং এই অস্থিরতা, অনিশ্চয়তা যে কারণগুলো আমরা আলোচনা শুরুতেই করেছিলাম, যে গণতান্ত্রিক সংস্কৃতি একটি নিম্নগামী রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশে চর্চা চলছে, তার একটি প্রধান প্রকাশভঙ্গি হচ্ছে রাজনীতিবিদদের অতিকথন। এবং এই অতিকথন যারা করছেন তাদের ধ্বংস বা অবক্ষয় আমরা দেখতে পাচ্ছি, বা রাজনীতি থেকে তাদের বিদায়ের পথ যে কীভাবে তৈরি হচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি, এবং সেটি শেষ পর্যন্ত তাদের দলকে, তাদের রাজনীতিকে, তাদের আদর্শকেও ক্ষতিগ্রস্ত করে তোলে।
একটি ইনক্লুসিভ ইলেকশনের কথা আমার দু অতিথি বলেছেন এবং গণতন্ত্রের জন্য এটি খুব জরুরি। জনগণকে জাগবার কথা ওনারা বলেছেন, জনগণকে কথা বলতে হবে। প্রতিটি নাগরিকের একটা অধিকার আছে এটি সমাজে, রাষ্ট্রে, সেই অধিকার প্রয়োগ করবার মানসিকতাটুকু প্রতিটি জনগণের মধ্যে কিন্তু থাকতে হবে। শুধু কেউ গণতন্ত্র উপর থেকে চাপিয়ে দিবে বা তৈরি করে দিবে, অধিকারগুলো প্রতিষ্ঠা করে দিবে, এটি কিন্তু কোনো সমাজে কখনোই হয়নি। কাজেই নিজেদের এই বোধটুকু থাকা দরকার। কিভাবে সেটি করতে হবে সেটি অবশ্য বলবার দায়িত্ব আমার নয়, সময়ই বলে দিবে। দর্শক, আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।